হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা সকলে মিলে দেখো কোথায় যাচ্ছি, দেখো কত লোক মিলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা একটা স্টেশনে ওয়েট করছি। হ্যাঁ, এটা হচ্ছে গোপালনগর স্টেশন। আমরা ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর মহাপ্রভুর দর্শনে। আর এই মায়াপুর মহাপ্রভুর দর্শনে দেখো আমরা কত লোক একসাথে যাচ্ছি আনন্দ করতে করতে ট্রেনে করে। দেখতেই পাচ্ছ একটা কম্পার্টমেন্টে প্রায় আমরা সবাই আছি। আর আমাদের এত লোক এসছি যেন ট্রেন কম্পার্টমেন্টটার পুরো আমরাই আছি, আর বাকি সব যারা আছে তারা আমাদের কাছে যেন অল্পই মনে হচ্ছে। আমরা এখন ওয়েট করছি যে স্টেশনটা, এটা হচ্ছে মাঝেরগ্রাম স্টেশন। এই স্টেশনে ট্রেন ক্রসিং দেয়, তাই একটু ওয়েট করছে ট্রেনটা। তো ক্রসিং হবে, ক্রসিং হওয়ার পর আবার ট্রেনটা ছাড়বে। দেখতে পাচ্ছ পুরো ট্রেনটাতে পুরো আমাদের রিলেটিভই আছি, পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর এদিকে বিরাটবাবু দেখো ট্রেনের মধ্যে খেলাধুলা শুরু করে দিয়েছে, গোল করে বসে সবাইকে নিয়ে আছে। দেখতেই পাচ্ছ ট্রেনটা এখনই ছাড়বে, কারণ কি ওপাশে যে ক্রসিংয়ের জন্য যে ট্রেনটা আসার কথা ছিল ইতিমধ্যে চলে এসেছে। আর আমরাও এখন পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে। এই রানাঘাট স্টেশন থেকে আমাদেরকে নেমে সিঁড়িতে পার হতে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব আমরা এখন। কারণ কি আমাদের ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। 4 নম্বর স্টেশন যেটা রানাঘাট, ওখান থেকে নেমে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কৃষ্ণনগর যাওয়ার লোকাল ট্রেনগুলি ছাড়ে। বিশেষ করে শিয়ালদা কৃষ্ণনগর লোকালগুলো এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। এখানে বসে আমরা একটু জল টল খেয়ে নিলাম, কারণ কি আমরা প্রায় 20-25 মিনিট জার্নি করে আসলাম, তো অনেকের জল পিপাসা পেয়ে গেছে। আর আমরা ট্রেনে ওঠার আগে গোপালনগর স্টেশন থেকে টিফিন করে নিয়েছিলাম, কারণ কি আমরা অনেক সকালেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো কিছু খেয়ে আসা হয়নি, তাই আমরা স্টেশনে এসেই টিফিনটা করে নিয়েছিলাম। আর এখন ওয়েট করছি, আমাদের ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যেই। এখন সকাল 10:30 প্রায় বাজে। দেখতেই পাচ্ছ স্টেশনে ঘড়িতে 10:30 বেজে গেছে। তো আমাদের ট্রেন যথারীতি এসে যায় এবং আমরা সেই ট্রেন চেপে কৃষ্ণনগর এসে পৌঁছাই। আর এই কৃষ্ণনগর স্টেশনে দেখো যখন আমরা নামলাম, তো এখান থেকে দেখতেই পাচ্ছ প্রচুর লোক নেমেছিল। আর এখান থেকে কৃষ্ণনগর থেকে আমাদেরকে যেতে হবে মায়াপুর ঘাটে। তো মায়াপুর ঘাটে যাওয়ার জন্য এখানে প্রচুর টোটো লাইন দেখবে। এখানে টোটো জনপ্রতি 50 টাকা করে নিয়ে যায় মায়াপুর ঘাটে। আমরা অনেকেই ছিলাম, প্রায় 16 জন মতো, তাই আমরা অটো নিয়েছিলাম। তো অটোর জন্য তোমাদেরকে মেন গেট থেকে বেরিয়ে অটোটা ধরবে, তো অটোর জন্য ভাড়া পড়বে মাত্র 30 টাকা। আর আমাদের ঘাটে নামিয়ে দিল অটো। আমরা ঘাট পার হচ্ছি দেখো। তো ঘাট পার হওয়ার জন্য আমাদেরকে নৌকা নিতে হয়েছিল। নৌকা করে আমরা মায়াপুরের ঘাটে এসে পৌঁছাই। তো মায়াপুর ঘাটে যখন এসে পৌঁছাই, তো আমাদের মধ্যে কিছু লোক বলল আমরা গঙ্গা স্নান করব। তো তাদের জন্য আমরা এই ঘাটের পাশেই দাঁড়িয়ে যাই। দেখো এখানে খুব সুন্দর একটা মন্দির আছে, এই মন্দিরের সামনেই সুন্দর একটা ঘাট। এই ঘাটে সবাই গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান করে মায়াপুরে যায়। গঙ্গা স্নান না করে যেতে পারে, যাদের ইচ্ছা থাকে তারা এখান থেকে গঙ্গা স্নান করে নিতে পারে। তারপর আমরা বাসে চললাম। এখান থেকে ঘাট থেকে মায়াপুর যে মেন মন্দির আছে সেখানে যেতে প্রায় 15 মিনিট মতো লাগে। তো আমরা বাসে চড়েই সবাই মিলে চলে গেলাম মায়াপুর মন্দিরে। বাস ছাড়াও এখান থেকে টোটো পেয়ে যাবে মায়াপুর যাওয়ার জন্য, এবং কি যদি মনে করো যে হেঁটে যাবে হেঁটেও যেতে পারবে, কোনো ব্যাপার না। আমরা তো ছোটোবেলায় অনেক হেঁটেই গেছি, এখন আমাদের সাথে অনেক লোক থাকায় আমরা আর হাঁটিনি,
আমরা বাসে করেই গেছিলাম। দেখতে পাচ্ছ আমরা মায়াপুর মন্দিরের কাছে প্রায় এসেই গেছি। এখন আমরা বাস থেকে নেমে মেন মন্দিরের ভেতরে ঢুকবো। এটা মায়াপুরের যে মন্দির তার মেন গেট। এই মেন গেট দিয়েই ঢুকতে হয় মায়াপুর মন্দিরে। আর এই মেন গেটের সামনেই এখন যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ, এটা বিশ্বের সবথেকে বৃহত্তম হিন্দু মন্দির, যেটা মায়াপুরে নতুন নির্মাণ করা হচ্ছে। আর এই মন্দির নির্মাণ করতে এখনও প্রায় 1 অথবা 2 বছর লেগে যেতে পারে, কারণ কি এই মন্দিরের এখনও অনেক কাজ বাকি, সেটা দেখেই বুঝতে পারবে তোমরা। আর এই মন্দিরের সামনে আছে একটা আশ্রম, খুব সুন্দর। এখানেও গান বাজনা করেন যারা শিষ্যরা আছেন। এখানে ঘুরে দেখতে পারো, খুব সুন্দর সাজানো মন্দিরটা। মন্দিরের চারিদিকে যেই সমস্ত গার্ডেনগুলো আছে সেই গার্ডেনগুলো খুব সুন্দর। দেখো এদিকে নতুন বউ আর বর ছবি তোলা শুরু করে দিয়েছে। কিছুদিন আগেই এদের বিয়ে হলো, প্রায় 1 মাস মতো হয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ বা মূল মন্দিরের ডান হাতে, এটা হচ্ছে যিনি এই পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে মহাপ্রভুর যে নাম ডাক ছড়িয়েছেন তারই একটা মিউজিয়াম আছে। তো এই মিউজিয়ামটা তোমরা পারলে একবার দেখে নেবে, খুব সুন্দর মিউজিয়ামটা। আর এই মিউজিয়ামের ডান দিক ধরেই তোমাদেরকে মেন মন্দিরে যেতে হবে। আর একটা অডিটোরিয়াম করা হয়েছে। অডিটোরিয়ামে যদি কোনো 3D একটা প্রোগ্রাম হয় তো ওটা যদি মনে করো দেখবে তো দেখতে পারো। খুব সুন্দর একটা অডিটোরিয়াম তৈরি হয়েছে। আর আমরা প্রথমে চলে এসেছি প্রসাদ নিতে। তো দুপুর হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে। আমরা প্রথমে এসে গেলাম যেখানে দুপুরের প্রসাদ দেওয়া হয়, ঠিক সেখানটায়। এটা হচ্ছে নতুন মন্দিরের পেছনে এবং এখনের যে মূল মন্দির তার ডান দিকে। এখানে সম্পূর্ণ ফ্রিতেই প্রসাদ দেওয়া হয়। আরেকটা জায়গা আছে যেটা মেন মন্দির বা নতুন মন্দিরের ডান দিকে, সেখানে টিকিটের মাধ্যমে 30 টাকা টিকিটের মাধ্যমে প্রসাদ দেওয়া হয়। তো ওখানেও প্রসাদ দেওয়া হয়, খুব সুন্দর প্রসাদ। আর এখানেও দেওয়া হয় খুব সুন্দর প্রসাদ। প্রসাদের কোনো গুণগত মানের কোনো তফাৎ দেখতে পেলাম না। আমি ওখানে অনেকবার খেয়েছি টিকিট কেটে, এই প্রথম আমি খেলাম যেখানে বিনে পয়সায় প্রসাদ দেওয়া হয় সেখানে। দেখতেই পাচ্ছ আমি বসে প্রসাদ খাচ্ছি কুট্টুসকে নিয়ে, পাশেই মিলি বসে আছে। আমরা সবাই পরপর লাইন দিয়ে বসে গেছি। আর এখানে চেয়ার টেবিল সিস্টেম আছে, যারা মাটিতে বসে খেতে পারবে না তারা এখান থেকে খাবে, কারণ কি এখানে চেয়ার টেবিল সিস্টেমটা দেখলাম আছে। আরেকটা কথা বলে রাখি, এখানে যখন প্রসাদ খাবে, প্রসাদ খাওয়ার পর থালা গ্লাসগুলো নিজের হাতে করে নিয়ে গিয়ে কল থেকে ধুয়ে নেবে। তো কারণ কি এখানে তো এত লোকের প্রসাদ দেওয়া হয় যে প্রচুর থালা গ্লাস ইউজ করা হয়, আর সেইগুলো ধোয়ার কোনো লোক রাখা হয়নি। নিজেরাই খাবে এবং নিজেরাই ধুয়ে দেবে, সেটাই একটা ভালো। তাহলে কি কোনো রকম অসুবিধা হবে না অন্য লোকের প্রসাদ গ্রহণ করতে। আর এখানে খুব সুন্দর প্রসাদ দিয়েছিল, একটা চিড়ের পোলাও ছিল, আর ডাল সবজি, চাটনি পাঁপড় তরকারি তো ছিলই, এবং লাস্টে পায়েসও ছিল। খুব সুন্দর প্রসাদ। খাওয়ার পর আমরা এখন যাচ্ছি গোশালায়, যেখানে প্রচুর গরু আছে। তো এই গোশালাটা আমরা দেখব। গোশালা দেখতে যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছিলো, তাই একটু জিরিয়ে নিয়েছিলাম। জিরিয়ে নেওয়ার পর আমরা গেছিলাম গোশালায়। তো গোশালায় দেখলাম একটা জিনিস, গোশালায় যাওয়ার পথে যে রাস্তাটা পড়ছে ওই রাস্তাটায় প্রচুর গরুর গাড়ি রাখা হয়েছে। এখানে যারা পর্যটক আসেন বা ভক্তবৃন্দ আসেন তাদেরকে এখানে এই গরুর গাড়িতে করে চড়ানো হয়।
এটার জন্য একটা টিকিট করতে হয় যদিও। আর আমরা এখন এসে গেছি গোশালার কাছে। এই যে দেখতে পাচ্ছ বিরাট বড় গোশালা, এর মধ্যে প্রচুর সংখ্যক গরু আছে। যে গরুর দুধ থেকে এখানে একটা ভালো সুন্দর বিজনেস হয় দেখলাম। যেমন কি গরুর দুধ থেকে ঘি, দই, পনির, বিভিন্ন রকম ওষুধ এখানে তৈরি হয়, তৈরি করে এখানে বিক্রি করা হয়। চলো তাহলে সেটা তোমাদেরকে আমি দেখাবো, ভেতরে আসো তাহলেই বুঝতে পারবে। অনেকটা জায়গা নিয়ে এখানে গোশালা বানানো হয়েছে। আর গোশালায় ঢোকার মুখেই দেখো একটা দোকান করা হয়েছে, যেখানে গরুর দুধ থেকে বানানো সামগ্রী বিক্রয় করা হয়। প্রচুর লোক এখানে লাইন দিয়ে এই সামগ্রী কিনছেন এবং এখান থেকে বাড়ির জন্য পার্সেল করে নিয়েও যাচ্ছেন। এবার আমরা গোশালার যে বড় খাটাল, কংক্রিটের খাটাল করা হয়েছে তার মধ্যে চলে এলাম। এটা ফার্স্ট ফ্লোর। দেখো গরুগুলোকে কত সুন্দরভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় এবং এখানে যে গরুগুলো রাখা আছে তাদেরকে যদি ভক্তবৃন্দরা চাইলে ডোনেট করতে পারেন তাদের খাবার। তো তার একটা এখানে চার্ট বানানো আছে, ওই চার্টটার মধ্যে লেখা আছে কোন খাবারের কী দাম। সেই দাম অনুযায়ী তোমরা যদি মনে করো যে ডোনেশন করবে তো ডোনেশন করতে পারো। দেখো কুট্টুস গরুগুলোর সাথে কথা বলতে চাইছে। তারপর আমরা চলে এলাম মন্দিরের মাঠে। আর এই মন্দিরের মাঠে বিকেলে শুরু হয়ে গেল সবাই মাঠের মধ্যে এসে গান করো এবং নাচানাচি করে আনন্দ উপভোগ করো। তো এটা খুব ভালো লাগলো আমার দেখে। তারপর কীর্তন গানের প্রদর্শনীও রাস্তা দিয়ে আসা শুরু হয়ে গেল এক এক করে। দেখো কত রকম প্রদর্শনী রাস্তা দিয়ে আসছে। প্রথমে কীর্তন গান, তারপর গরুর গাড়িতে করে মহাপ্রভু আসছেন এবং তার পিছনে হাতিতে করেও আসবেন। সৌভাগ্য অনেকেরই হয় না দেখার, যেটা হাতের পিঠে করে মহাপ্রভু আসেন। আমরা আমি তো এই প্রথমবার দেখলাম, আমি প্রথমবার গেছি, আমি সকালবেলায় গিয়ে আমাদের চলে এসেছি। এইবার আমি শেষ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ছিলাম, আমি সন্ধ্যা হতে দেবো বলে ছিলাম। তো এবছর প্রথম সন্ধ্যারতি আমি দেখে আসলাম, ভীষণ ভালো লাগলো সন্ধ্যারতি দেখতে। যদি আপনারাও পারেন সন্ধ্যারতিটা দেখে আসবেন, ভীষণ সুন্দর সন্ধ্যারতি। জানো ওই সন্ধ্যারতি দেখলে মানে মন জুড়িয়ে যায়। কিন্তু একটা জিনিস বলে রাখি, সন্ধ্যারতির কোনো ভিডিও দেখাতে পারবো না, কারণ কি সন্ধ্যারতি দেখার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় সম্পূর্ণ মোবাইল ক্যামেরা বাইরে রেখে। এই যে আজকে যে শোভাযাত্রাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে বিরল দৃশ্যের মতো। অনেকের সৌভাগ্য হয়, আবার অনেকের সৌভাগ্য হয় না এই শোভাযাত্রাটা দেখার।
তো আমার সৌভাগ্য এবছর হলো, আমি অনেক বছর পরে গেলাম এবং দেখতেও পেলাম, খুব ভালো লাগলো। তোমরাও দেখো, আমার চোখের মাধ্যমে খুব ভালো লাগবে। কি সুন্দর দৃশ্য, তাই না? হাতির পিঠে করে ঠাকুর আসছেন, এছাড়াও গরুর গাড়িতে করে ঠাকুর আসছেন, এছাড়াও মানুষের সাথে ঠাকুর আসছেন। তো কত রকমভাবে ঠাকুর আসছেন দেখুন। ঠাকুর সবার মধ্যে বিরাজমান, এটা আমরা তো জানি না। তো দেখো, মায়াপুরে আসলে মনটা মানে বিভোর হয়ে যায় কৃষ্ণ প্রেমে, আর সারাক্ষণ হরে কৃষ্ণ ধ্বনিতে মনটা বিভোর হয়ে থাকে। খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে মায়াপুর। আমি অনেকবার গেছি মায়াপুরে, তো এইবারের অভিজ্ঞতাটা আরেকটু অন্যরকম হলো। আর এখন আমরা বিদায় নেব, কারণ কি আমাদের বিদায় নেওয়ার প্রায় পালা হয়ে গেছে। দেখো কত সুন্দর গার্ডেনটা সাজিয়েছে, আর জলের মধ্যে ঝর্ণাটাও ভীষণ ভালো লাগছে। তো এখনও যেটা বাকি আছে, মায়াপুরের মার্কেটটা একটু তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে মার্কেটটাও দেখতে পাবে আমার সাথে।